ওয়েলকাম ব্যাক। আমি 7 সেকশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যেভাবে প্ল্যান করেছি আমাদের স্টাডিটা সেটা হচ্ছে এমনভাবে প্রতিটা সেকশনে আপনার ভিডিও থাকবে 5টা থেকে 12টা, হাইয়েস্ট 12টা 13টা, যাতে আপনি 12-13টা পর্যন্ত ভিডিও কিন্তু একদিনে দেখে ফেলা সম্ভব। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন একটা করে সেকশন কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা শুরু করি। আমাদের এই সেকশনে আমরা আলোচনা করব শিডিউলের টোটাল প্ল্যানিং নিয়ে। আমাদের শিডিউল ম্যানেজমেন্টে শিডিউল বলতেই আপনি বুঝতে পারছেন যে শিডিউলের মধ্যে যতগুলো প্রসেস আছে, কি কি আছে? প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, ডিফাইন অ্যাক্টিভিটিস, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস। এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনসের আগে কিন্তু আমাদের একটা প্রসেস ছিল, মানে আপনি জানেন যে পিএমবুক 5th এর পরে পিএমবুক 6 তার সাথে প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট নামে একটা নতুন চ্যাপ্টার হয়েছে। সেখানে একটা প্রসেস চলে গেছে যেটা আগে শিডিউল ম্যানেজমেন্টে ছিল, সেটা ছিল হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস। তার মানে আমরা সাধারণত কি করি যে ডিউরেশনের আগে রিসোর্স এস্টিমেট করি, দেন আমরা ডিউরেশন বলতে পারি। আমি যদি এই ভদ্রলোক যদি কাজটা করে তাহলে 3 দিন লাগবে, আরেকজন করলে 6 দিনও লাগতে পারে। আমি যদি মেশিন দিয়ে করি তাহলে হয়তো একটা সময় লাগবে, মানুষ যদি করে মানে ম্যানুয়ালি যদি করি তাহলে একরকম সময় লাগবে। সো আপনি কি রিসোর্স ইউজ করছেন সেটার উপর বেস করে কিন্তু আমরা ডিউরেশনটা এস্টিমেট করতে পারি। সো আপনি লজিক্যালি আগে চিন্তা করে নেবেন যে হয়তো আমরা এই কাজটা করার আগে রিসোর্সটা প্ল্যান করছি। এনিওয়েজ ওই ব্যাপারে লজিক্যাল সিকোয়েন্স কি হওয়া উচিত সেটা নিয়ে আমাদের একটা ডকুমেন্ট আছে, রোড ম্যাপ। আপনারা দেখবেন আমাদের ভিডিওর সাথে, মানে আমাদের মডিউলের মধ্যে একটা পিডিএফ থাকবে, সেটা হচ্ছে এসটিসি প্রজেক্ট ম্যানেজমেন্ট রোড ম্যাপ। সো সেই রোড ম্যাপের মধ্যে কিসের পরে কি একজন প্রজেক্ট ম্যানেজারের করতে হয় সেটা আপনি দেখতে পারবেন। ওকে, সো আমরা বলছিলাম যে আমাদের প্রসেস কি কি আছে। এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন বলেছি, রাইট? দেন শিডিউল ডেভেলপমেন্ট, আর আরো একটা প্রসেস আছে যেটা আছে হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোলিং এ। তার মানে প্ল্যানিং এ আমাদের এখন এই মুহূর্তে কয়টা প্রসেস আছে? 1 2 3 4 5, আর আরেকটা আছে মনিটরিং কন্ট্রোলিং এ। সো আমি এখন এই প্রসেসগুলোর কাজ কি সেটা বলি। প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টের মতোই। মনে আছে আমরা বলেছিলাম যে প্ল্যানের প্রতিটা নলেজ এরিয়ার শুরুতেই কিন্তু প্ল্যানিং এ দেখবেন প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এরকম প্ল্যানিং এর প্রসেস আছে, রাইট? এই প্ল্যানিং এর প্রসেসগুলোর কাজ হচ্ছে এই নলেজ এরিয়ার অন্যান্য প্রসেসগুলো কে কখন কোথায় কিভাবে কোন টুলস টেকনিক দিয়ে পারফর্ম করবে সেটা আমরা করি না। আচ্ছা এস্টিমেট করবো আমরা অ্যাক্টিভিটি, কে করবে? আপনি করবেন না আপনি করবেন, রাইট? কে করলে ভালো হবে, দেন কোন টুলস টেকনিক অ্যাপ্লাই করলে ভালো হবে সেগুলো আমরা ডিফাইন করি বা ডিজাইন করি, বা আমরা সবাই মিলে ডিসকাস করে ফাইনালাইজ করি হচ্ছে এই প্রসেসে। সো প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টের কাজ হবে অ্যাক্টিভিটি কিভাবে ডিফাইন হবে, কে করবে কখন করবে, সিকোয়েন্স অ্যাক্টিভিটি কিভাবে হবে, কে করবে কখন করবে কোথায় করবে, এস্টিমেট মানে ডিউরেশনটা আমরা কিভাবে এস্টিমেট করব, কে করবে কখন করবে, কখন আমরা কিভাবে ডিউরেশন এস্টিমেট করব, শিডিউল কিভাবে ডিফাইন করব, কে করবে। আর শিডিউল ডেভেলপ হয়ে যাওয়ার পরে আমাদের তো একটা কাজ থাকে যে সেটাকে সবসময় মনিটর করা, তার মানে মনিটরটাও কে করবে। সো এই নলেজ এরিয়ার অন্যান্য প্রসেসগুলো কে কখন কোথায় কিভাবে পারফর্ম করবে সেটা হচ্ছে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টের কাজ। ডিফাইন অ্যাক্টিভিটিস, এই প্রসেসের কাজ হচ্ছে অ্যাক্টিভিটি। আমরা তো ডব্লিউবিএস করেছিলাম, মনে আছে? ডব্লিউবিএস এর মধ্যে আমরা ওয়ার্ক প্যাকেজ লেভেল পর্যন্ত চলে এসেছিলাম। সো ওয়ার্ক প্যাকেজ থেকে অ্যাক্টিভিটি লেভেল পর্যন্ত আসা হচ্ছে এই প্রসেসের কাজ। আর সিকোয়েন্স অ্যাক্টিভিটির কাজ হচ্ছে আমরা তো অ্যাক্টিভিটিগুলোকে আমাদের সিকোয়েন্সিং করতে হয়, রাইট? এমন না যে রেলগাড়ির মতো একটার পর একটা এইভাবে করলে তো একটা প্রজেক্ট কমপ্লিট হতে দেখা যাবে অনেকদিন সময় লেগে যাবে। আমরা প্যারালালি অনেক কাজ করতে পারি। সো কোন কোন কাজগুলি প্যারালালি করা সম্ভব, কোন কোন কাজ আপনার একটার পর একটা করতে হবে সেটা আমরা ডিফাইন করি সিকোয়েন্স অ্যাক্টিভিটিজে। এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস এর কাজ হচ্ছে ডিউরেশন এস্টিমেট করা। এই কাজটা করতে গিয়ে আমাদের কতটা সময় লাগবে সেটা আমরা ডিফাইন করি এই প্রসেসে। এবং শিডিউল ডেভেলপমেন্ট যে প্রসেস আছে, ডেভেলপ শিডিউল, সেই প্রসেসের কাজ হচ্ছে আপনি যেহেতু এখন অ্যাক্টিভিটিও জানেন, সিকোয়েন্সিংও হয়ে গেছে, আপনি ডিউরেশনও জানেন, তাহলে আপনি বলতে পারবেন আচ্ছা এই অ্যাক্টিভিটিটা এত তারিখে শুরু হয় এত তারিখে শেষ হবে। সেটা যখন আমরা সাইন অফ করে ফেলবো তার মানে ওইটাই আমাদের ডেডলাইন হয়ে যাবে। সো এটাই আমাদের মেইন পারপাস। আর কন্ট্রোল শিডিউলের কাজ হচ্ছে আমাদের যে শিডিউলটা আমরা ডিফাইন করলাম সেই শিডিউলটা মনিটর এবং কন্ট্রোল করা, যে যেই দিনে আমরা যেই কাজটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কিনা। সো আমাদের নেক্সট যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোতে আমরা ইনপুট টুলস টেকনিক আউটপুট মানে ডিটেইলে ডিসকাস করব, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম শিডিউল ডেভেলপমেন্টের প্রসেস নিয়ে। সো ফার্স্ট যে প্রসেসটা আছে শিডিউল প্ল্যানিং এর আগে তো কোনো প্রসেস নেই, রাইট? ইনিশিয়েটিং এ কি কি প্রসেস পেয়েছিলেন? ডেভেলপ প্রজেক্ট চার্টার এবং আইডেন্টিফাই স্টেকহোল্ডার, শিডিউল, স্কোপ, দেন রিসোর্স, এগুলোতে কিন্তু কোনো প্রসেস নেই। সো শিডিউল ম্যানেজমেন্টের আমাদের ফার্স্ট প্ল্যানিং এর ফার্স্ট প্রসেস হচ্ছে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। একটু আগেও আমি এর পারপাসটা বলেছি, কি বলেছি? ওকে, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট যে প্রসেসটা আছে তার কাজ হচ্ছে যে এই নলেজ এরিয়া মানে কোন নলেজ এরিয়া? শিডিউল ম্যানেজমেন্ট নলেজ এরিয়া। কয়টা প্রসেস আছে? আচ্ছা, আরো ডিফাইন অ্যাক্টিভিটিস, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, ডেভেলপ শিডিউল, মনিটরিং এন্ড কন্ট্রোলিং। শুধু প্ল্যানিং এর প্রসেস বলছি তা কিন্তু না। এই নলেজ এরিয়ায় অন্যান্য যে প্রসেসগুলো আছে, মানে যে পাঁচটার কথা বললাম সেই প্রসেসগুলো আছে, সেগুলো কে কখন কোথায়
কিভাবে কোন টুলস টেকনিক অ্যাপ্লাই করে পারফর্ম করবে সেটা আমরা দেখা যায় না যে কাজ শুরু হলো তখন বললাম আচ্ছা এই কাজটা আপনি করেন, তো অ্যাক্টিভিটি আপনি ডিফাইন করেন, আচ্ছা সিকোয়েন্সিংটা কিভাবে করব, কিভাবে করলে ভালো হয়, আমরা মিটিং করে করবো নাকি আলাদা আলাদা ভাবে ইন্টারভিউ করবো, এই কাজগুলি আসলে আমরা তখন মানে যখন কাজটা পারফর্ম করছি তখন না করে আমরা একবারে পুরোটা প্ল্যান করে ফেলি। তো এই প্রসেসটা হচ্ছে সেই প্রসেস যেখানে দাঁড়িয়ে আপনি অন্যান্য প্রসেসগুলোকে কখন কোথায় কিভাবে পারফর্ম করবে সেটা ডিসকাস করছেন এবং ফাইনালাইজ করছেন। ওকে, তাহলে আপনার ইনপুট আমরা ডিসকাস করি। ইনপুট কি কি আছে? প্রজেক্ট চার্টার। কেন আছে প্রজেক্ট চার্টার? আপনি যখনই কোনো ইনপুট দেখবেন ডেফিনেটলি আপনি চিন্তা করবেন, বিকজ আমরা কিন্তু আমাদের ভিডিওগুলি শেষের দিকে ইভেন আমরা ক্লাসরুম ট্রেনিংও ইনপুট খুব বেশি ডিসকাস করি না পরের দিকে, বিকজ লজিক্যাল যে থিঙ্কিংটা সেটা যখন আপনার চলে আসবে তখন আমার বলে দিতে হবে না, রাইট? প্রজেক্ট চার্টার সাধারণত শিডিউল মানে প্ল্যান যখন করছেন শিডিউল, তখন আপনার কেন চার্টারটা ইম্পর্টেন্ট? কারণ আপনি চার্টার থেকে একটা হাই লেভেল শিডিউল কিন্তু বা মাইলস্টোন আপনার হয়তো স্পন্সর বলে দিয়েছে, আচ্ছা সফটওয়্যারের জন্য আপনারা রিকোয়ারমেন্ট কালেক্ট করে ফেলবেন 2 মাসের মধ্যে, তারপর ডেভেলপমেন্টটা করবেন আরো 3 মাসে, তারপর টেস্টিং করবেন 1 মাস, তারপরে ইমপ্লিমেন্টেশন হবে। এরকম হাই লেভেল একটা টাইমলাইন হয়তো ম্যানেজমেন্টে থেকে অথবা কনস্ট্রাকশনে হয়তো বলেছে আচ্ছা আপনার সাবস্ট্রাকচার সুপারস্ট্রাকচারটা এই 1 বছরের মধ্যে করে ফেলবেন, তারপরে হচ্ছে আপনি ইন্টেরিয়র ডিজাইন এতদিনের মধ্যে করে ফেলেন, তারপরে আপনি আরো যে কাজগুলো আছে ফাইন টিউনিং সেগুলো করে ফেলেন, তারপরে হ্যান্ড ওভার করবেন। এইরকম হাই লেভেল একটা টাইমলাইন কিন্তু চার্টারের মধ্যে দেয়া থাকে। সো এই কারণে আপনি ওইটা দেখেই কিন্তু বাকি যে কে এটা তাড়াতাড়ি করতে পারবে, কোন টুলস টেকনিক অ্যাপ্লাই করলে ভালো হবে, মানে চার্টার আপনাকে গাইডলাইন দিবে যে কিভাবে আপনি আসলে প্ল্যানটা করবেন শিডিউল ম্যানেজমেন্টের। এই জন্য দরকার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ইনপুট। এখানে ইনপুট কেন আসলো? বিকজ আপনি তো এখন চিন্তা করছেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তো এখনো করিনি। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কিন্তু আপনার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান আছে, আপনি কিভাবে শিডিউলিং অ্যাপ্রোচ করবেন বা আপনার প্রোডাক্টের ব্রেকডাউন এগুলো সবকিছু আছে। বাট আপনি এখন ভাবছেন যে আমি তো এখনো কম্পাইলই করিনি, তাহলে এটা এখানে আসলো কেন? আপনি মনে রাখবেন যে আমরা একটা প্রসেস যখন পারফর্ম করে যাই তার মানে এই না যে এই প্রসেসে আমি আর আসবো না, রাইট? আমরা সাধারণত কি করি, আচ্ছা এখন একটা প্ল্যান করেছি, এখন হয়তো বলেছে আচ্ছা মিস্টার এক্স উনি হচ্ছে সিকোয়েন্সিংটা করবে অথবা উনি মনিটরিং কন্ট্রোল করবে শিডিউলের, কিন্তু আমরা যখন অন্যান্য প্ল্যান করলাম তখন কিন্তু মনে হলো যে না এটা উনি না করে অন্য কেউ করলে ভালো হয়, তার মানে আমরা আপডেট বা চেঞ্জ করতে এখানে আবার আসতে হতে পারে। তো আমি কেন করলাম? অন্য প্ল্যানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে এখানে একটা চেঞ্জ দরকার। আমরা তো চেঞ্জ করে করে যখন দেখি যে একটা ফাইনালাইজড অবস্থায় চলে এসেছি তখনই সেটাকে সাইন অফ করি, রাইট? সো এক্সিকিউটিং এ গিয়ে মনিটরিং কন্ট্রোলিং এ যে কোনো অবস্থায় গিয়েই কিন্তু আপনার মনে হতে পারে যে আমার একটা চেঞ্জ দরকার। সো আপনার অন্য প্ল্যান করার সময় আপনার এই চেঞ্জটা যেহেতু দরকার হচ্ছে এই জন্য আপনি এখানে ইনপুট নিয়ে এসেছেন। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ডেফিনেটলি আমাদের ইনপুট হিসেবে কাজ করবে। আপনি প্ল্যান করতে যখন যাচ্ছেন আপনার অর্গানাইজেশনের কালচার কি, কি ধরনের লোক আছে, ইভেন আপনার যদি সফটওয়্যার থেকে থাকে আপনার অর্গানাইজেশনের শিডিউলিং টুল আছে, সেগুলো কিন্তু আপনার এখানে কাজে লাগবে, রাইট? অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট হচ্ছে আপনার যদি আগে কোনো ডাটা থাকে, আগে কোনো টেমপ্লেট থাকে, আগে কোনো মনিটরিং এর টুলস হয়তো থাকে, মানে আগের মানে এই ধরনের প্রজেক্টে হয়তো আগে কেউ করেছে তার ডকুমেন্ট আছে, সেটা দেখলেই কিন্তু আপনি বুঝবেন যে আচ্ছা এই প্রসেসটা কিভাবে পারফর্ম করা উচিত, রাইট? তো এই যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছে ওটা ওপি এর পার্ট, মানে ডকুমেন্টেশন যেগুলো। সো ইনপুট আমরা ডিসকাস করলাম, টুলস টেকনিক নেক্সট, তারপর আউটপুট ডিসকাস করবো, সাথেই থাকুন। আমরা ডিসকাস করছিলাম ইনপুট নিয়ে, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টের ইনপুট আমরা ডিসকাস করেছি। ইনপুট গুলো ছিল কি? প্রজেক্ট চার্টার, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ইএফ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। এখন আমরা টুলস টেকনিক ডিসকাস করব। টুলস টেকনিকে কি আছে? এক্সপার্ট জাজমেন্ট, ডাটা অ্যানালাইসিস, মিটিং। আপনারা খেয়াল করে দেখবেন প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই টাইপের প্ল্যানিং এর যে প্রসেসগুলো আছে, ইনপুট, টুলস টেকনিক, আউটপুট, টুলস টেকনিক, আউটপুট, এগুলো প্রায় কিন্তু একই রকম। আপনি দেখবেন প্রায় বেশিরভাগ ক্ষেত্রে না সব ক্ষেত্রে আবার দেখতে হবে আমার, বাট আমার মনে হয় সব ক্ষেত্রে আপনার টুলস টেকনিক হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, ডাটা অ্যানালাইসিস, মিটিং। তার মানে মনে রাখাটা কিন্তু ইজি। তার মানে এই না যে প্রতিবারই কিন্তু আপনার একই রকম এক্সপার্ট জাজমেন্ট দিবে সব প্ল্যানিং এ, তা কিন্তু না। আপনি যখন শিডিউলের প্ল্যান করছেন তখন হয়তো যারা সফটওয়্যার নিয়ে কাজ করে, শিডিউলিং এর যে শিডিউলের আমাদের শিডিউলার থাকে অনেক ক্ষেত্রে, সে হয়তো এখানে এক্সপার্ট। আবার যখন প্রকিউরমেন্টের প্ল্যান নিয়ে বসছেন তখন হয়তো প্রকিউরমেন্টের এক্সপার্ট, লিগ্যাল এক্সপার্ট যে হয়তো লিগ্যালের কন্ট্রাক্ট ডকুমেন্ট করবে, এরকম এক্সপার্টদের আমরা জাজমেন্ট নিই। সো টুলস টেকনিকের নাম হয়তো এক, কিন্তু হয়তো এক্সপার্ট ডিফারেন্ট, অল্টারনেটিভ গুলো ডিফারেন্ট, মানে ডাটা অ্যানালাইসিসে মিটিং মোটামুটি একই। যাই হোক, আমরা এই পর্যন্ত টুলস টেকনিকের নাম বলেছি, আবার একবার বলি।
ফার্স্ট টুলস টেকনিক এক্সপার্ট জাজমেন্ট। এক্সপার্ট জাজমেন্ট মানে কি, আগের যদি কারো এই ধরনের প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স থাকে, সে কিন্তু আপনাকে ইজিলি বলে দিতে পারবে আচ্ছা শিডিউলটা কিভাবে প্ল্যান করা উচিত, অ্যাক্টিভিটি কে ডিফাইন করতে পারে, সিকোয়েন্সিং এর জন্য কোন টুলস টেকনিক অ্যাপ্লাই হতে পারে, সফটওয়্যার কি ইউজ করবো কি করবো না, রাইট? ওকে। আর ডাটা অ্যানালাইসিস আপনারা দেখবেন বেশিরভাগ সময় আছে অল্টারনেটিভ অ্যানালাইসিস। আমি বলেছি যে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, এই ধরনের যেই প্রসেসগুলো আছে সেগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনি করবে না উনি করবে, এই টুলস টেকনিক অ্যাপ্লাই করবো নাকি ওই টুলস টেকনিক অ্যাপ্লাই করবো, দেন এই কে কখন করবো, এখন করবো না ওইখান করবো, এই অ্যাপ্রোচ ভালো হবে নাকি ওই অ্যাপ্রোচ ভালো হবে, মানে এটা না ওইটা, উনি না উনি, এই ধরনের ঘটনাই বেশি ঘটে, রাইট? সো অল্টারনেটিভই আপনি আসলে সিলেক্ট করছেন। সো অল্টারনেটিভ অ্যানালাইসিস করছেন, যেটা আপনার টুলস টেকনিকে আছে ডাটা অ্যানালাইসিস নিয়ে, ডাটা অ্যানালাইসিসের আন্ডারে অল্টারনেটিভ অ্যানালাইসিস। আর ইনফ্যাক্ট আমরা এই যে বলছি ভাই আপনি তো সিকোয়েন্সিং আগে খুব সুন্দরভাবে করেছিলেন, আপনার তো এই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং আছে, এই কাজটা আপনি করেন, হয় ঠেলাঠেলির প্রসেস অথবা টানাটানির প্রসেস, আগেই বলেছিলাম। সো মিটিং করেই সাধারণত এগুলো আমরা করতে পারি। সো মিটিংটাও এখানে একটা টুলস টেকনিক। আমি আউটপুটটা বলে ফেলি। প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টের ইনপুট বলেছি, টুলস টেকনিক বলেছি, আউটপুট হচ্ছে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, খুব ইজি। প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টের আউটপুট স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টের আউটপুট শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের আউটপুট কি হবে, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, রাইট? ওকে। সো শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে আসলে কি থাকবে, ওই যে বলেছিলাম কে কখন ডিউরেশন কিভাবে এস্টিমেট হবে, বা অ্যাক্টিভিটি কিভাবে ডিফাইন হবে, কে করবে, আমরা অ্যাক্টিভিটির কত প্রেসিশনে যাব, দেন হচ্ছে অ্যাকুরেসিটা আমাদের কি ধরনের হলে ভালো হয়, আমরা যে বলবো যে আচ্ছা হয়তো অ্যানালগাস এস্টিমেশন কিছুদিন না কিছুক্ষণ পরেই পাবেন, অ্যানালগাস প্যারামেট্রিক এই এস্টিমেশনগুলো আমরা করবো, তখন কোন ইউনিটটা দেখবো যে হ্যাঁ আমরা পার স্কোয়ার ফিট ধরবো অথবা টন কিলোমিটার, ধরেন আপনি দেখছেন যে আচ্ছা ফাইবার অপটিক লে করছেন তখন পার মিটার ধরে আপনি হয়তো একটা এস্টিমেশন করছেন। সো আপনার ইউনিটটা মেজারমেন্টের কি হবে, আমরা যখন পারফরমেন্স মেজার করবো, তার মানে কোন প্রসেসের কথা বলছি, কন্ট্রোল শিডিউল, রাইট? সো আপনি যখন মনিটর করছেন, সেই মনিটরিংটা কে করবে, সেটার জন্য টুলস টেকনিক কি অ্যাপ্লাই করবেন। এক এক প্রজেক্টে কিন্তু দেখা যায় এক এক রকম ভাবে আমরা শিডিউলকে মনিটর করি। কেউ অ্যাক্টিভিটি দেখে করে যে আচ্ছা 10টা ছিল 5টা হয়ে গেছে, মানে 50% কমপ্লিট হয়েছে, বাট পিএমআই কিন্তু আপনাকে সেটা বলছে না। পিএমআই বলেছে শিডিউল ভ্যারিয়েন্স একটা টেকনিক দেওয়া আছে, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স টেকনিক্স দেওয়া আছে, যদিও আপনি কেটা অ্যাপ্লাই করবেন কি করবেন না, ওই যে টেইলরিং এর ঘটনা, সেটা আপনার বিষয়, বাট আপনি এখানে এসে কিন্তু ডিসাইড করবেন যে আপনি কিভাবে মনিটরিংটা করবেন। সো এই শিডিউল ভ্যারিয়েন্স, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স আসবে কিনা, কোন প্রসেস আপনি ফলো করবেন, এই জিনিসগুলো হচ্ছে আসবে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান। ওকে, সো আমরা নেক্সট প্রসেসে ডিসকাস করব ডিফাইন অ্যাক্টিভিটিস নিয়ে, সাথেই থাকুন। চলে আসলাম ডিফাইন অ্যাক্টিভিটিস প্রসেসে। তার মানে আপনি এখন অ্যাক্টিভিটি ডিফাইন করবেন, কিসের অ্যাক্টিভিটি ডিফাইন করবেন, মনে আছে ডাব্লিউবিএস এ আমরা কি করেছিলাম, একটা প্রজেক্টকে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করেছিলাম, মনে আছে, রাইট? ওটাকে লোয়েস্ট লেভেলকে কি বলে জানো, ওয়ার্ক প্যাকেজ। ওকে, আপনি আগে কি করেছিলেন, প্রজেক্টকে ডিকম্পোজ করে ওয়ার্ক প্যাকেজ লেভেলে নিয়ে এসেছিলেন। এই প্রসেসে আমরা ওয়ার্ক প্যাকেজকে ডিকম্পোজ করে অ্যাক্টিভিটি লেভেলে নিয়ে আসবো। ওয়ার্ক প্যাকেজ আর অ্যাক্টিভিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে আউটকাম আর একটা হচ্ছে কাজ। এই কাজগুলো করলে এই আউটকামটা আসবে, রাইট? আউটকাম কি আসবে সেটাই আমরা পেয়েছিলাম ডাব্লিউবিএস প্রসেসে, আর কোন কোন কাজ করলে এই আউটকামটা আসবে সেটা পাবো আমরা এখানে, রাইট? আগে ইনপুটগুলো ডিসকাস করি। সো আপনি যে অ্যাক্টিভিটি ডিফাইন করবেন তার জন্য আপনার কি কি লাগবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান কেন লাগবে, একটু আগে আমরা কি করলাম, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান। ওখানে আমি বলেছিলাম না যে কে কখন কোথায় কিভাবে শিডিউল মানে অ্যাক্টিভিটিটা ডিফাইন করবো, মানে অ্যাক্টিভিটি ডিফাইনটা আমরা কিভাবে করবো, কোন টুলস টেকনিক অ্যাপ্লাই করবো, সেগুলো আমরা ডিসকাস করেছিলাম প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টে। সো শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান থেকে কিন্তু আপনি এই গাইডলাইনটা পাচ্ছেন, এই জন্য এটা একটা ইনপুট। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এখানে যেমন অর্গানাইজেশনের কালচারটা কি, অ্যাক্টিভিটি আপনি কত লেভেল পর্যন্ত ডিটেইলে যান, আপনার কি কোনো সফটওয়্যার আছে কিনা, কেউ আছে এমএস প্রজেক্ট ইউজ করে, প্রিমাভেরা ইউজ করে, অথবা কোনো অনলাইন সফটওয়্যার ইউজ করে। সো আপনি যদি অর্গানাইজেশনের মধ্যে এরকম একটা কালচার থেকে থাকে তাহলে তো আপনি ওইভাবেই প্ল্যান করবেন বা ওইভাবে অ্যাক্টিভিটিটাকে ডিফাইন করবেন, এটা আপনার ইনপুট। ওপিএ, আগের যদি কোনো অর্গানাইজেশনে ধরেন আপনি একই ধরনের প্রজেক্ট করছেন, আগে একটা প্রজেক্ট হয়েছিল ডেটা সেন্টার ইনস্টলেশন, ডেটা সেন্টার কমপ্লিট করা, এখনো হয়েছে। আগে আপনি একটা কনস্ট্রাকশন প্রজেক্ট করেছেন, এখন একই প্রজেক্ট করছেন। আগে একটা এইচআর এর মডিউল ডেভেলপ করেছেন, এখনো এইচআর এর মডিউলে আপনি করছেন। তার মানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেখা যাবে যে আপনার আগের সাথে কমন পড়ে যাচ্ছে, তখন আপনি জাস্ট কপি করবেন এবং এখানে এসে পেস্ট করবেন। তার মানে ওটা আপনার এখানে টেমপ্লেট হিসেবে কাজ করছে, রাইট? সো আগের হয়তো কোনো লেসন লার্ন আছে যেগুলো আপনাকে হেল্প করবে, কোনো পলিসি প্রসিডিওর হয়তো আছে আপনার অর্গানাইজেশন, এগুলো সব কি ওপিএ। তার মানে আমরা ইনপুট হিসেবে পেলাম
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং ওপিএ। সো টুলস টেকনিকে আমরা চলে যাব এখনই নেক্সট ভিডিওতে, সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। টুলস টেকনিক ডিসকাস করব, আগে ইনপুট ডিসকাস করেছি, মনে আছে না? ওকে, টুলস টেকনিকে আছে এক্সপার্ট জাজমেন্ট, ডিকম্পোজিশন, রোলিং ওয়েভ, প্ল্যানিং আর মিটিং, রাইট? এক্সপার্ট জাজমেন্টটা এখানে কোন প্রসেস আছেন? ডিফাইন অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি ডিফাইন করছেন, রাইট? ওকে, অ্যাক্টিভিটি ডিফাইন করছেন। অ্যাক্টিভিটি কি? ধরেন আমি লাইট, মানে এই রুমের মধ্যে লাইট লাগবে, তাহলে লাইট যে এটা একটা আউটকাম, রাইট? অথবা ক্যামেরা, এটা একটা আউটকাম। তাহলে এটার জন্য আমাদের কি করতে হয়েছে? আচ্ছা, লাইট আগে সিলেক্ট করতে হয়েছে, কোন ধরনের লাইট, মানে সিলেকশন অফ লাইট, দেন হচ্ছে আরো ভেন্ডার সিলেকশন, তারপরে গিয়ে কেনা, ইনস্টলেশন করা, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, আর আউটকাম হচ্ছে লাইট, রাইট? সো এক্সপার্ট জাজমেন্ট আমরা কেন নেই? কোন ধরনের লাইট ভালো হবে, বা লাইটটা এখানে ইনস্টল করার জন্য কি কি কাজ আছে? আমরা সাধারণত, আমি এমনও প্রজেক্ট ম্যানেজার দেখেছি যে প্রজেক্ট ম্যানেজ করতে গেছে, মানে প্রজেক্ট ম্যানেজার সেটা শোনার সাথে সাথে সে চলে গেল একটা কর্নারের মধ্যে গিয়ে একটা অ্যাক্টিভিটি ডিফাইন করলো, মানে পুরো শিডিউল বানিয়ে ফেললো, বানিয়ে একে বললো আচ্ছা ঠিক আছে, এই কাজটা আপনার কিন্তু 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনার কাজ আপনার কমপ্লিট করতে হবে। সো সে আবার দেখে বললো আচ্ছা ঠিক আছে, আপনি প্ল্যান করেছেন, আপনিই করেন। এই টাইপের ঘটনা সাধারণত ঘটে। সো প্রজেক্ট ম্যানেজারের কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বাই ইন নেওয়া, যে আমি কাজটা করব, আমার কাজ আমি বলছি, আমি যখন বলবো যে হ্যাঁ আমার 10টা কাজ আছে, এই 10টা কাজ আমি এত তারিখ থেকে এত তারিখে করবো, সিকোয়েন্সিং আমি বলে দিব। সো আমি যখন ইনভলভ থাকছি ওই কাজের প্রতি, কিন্তু আমার একটা বাইন থাকবে, বিকজ আমি বলেছি এই কাজটা আমি করবো, রাইট? সো আমরা এই যে আমি যেহেতু জানি যে এই কাজটা আমি করবো, সো প্রজেক্ট পিএমআই বলছে যে আপনি যে কাজটা করবেন তার কাছ থেকে আপনি যদি অ্যাক্টিভিটিগুলি নেন তাহলে বেটার হবে। মানে নিজে সব প্রজেক্ট ম্যানেজারের সব নিজের জানতে হবে নট নেসেসারি। সে কিন্তু এখানে সার্ভেন্ট লিডার হিসেবেও কাজ করছে, মানে সেইখানে কম্বিনেশন ইন্টিগ্রেশনটা দেখছেন। এক্সপার্ট জাজমেন্ট কেন দরকার গেল? ডিকম্পোজিশন হচ্ছে আগে, এটা কিন্তু আমাদের আগে একটা প্রসেসে টুলস টেকনিক ছিল। কোন প্রসেসে বলেন তো? TAWPS প্রসেস। ডিকম্পোজিশন আগে কিভাবে ডিকম্পোজ করেছেন? প্রজেক্টকে কন্ট্রোল অ্যাকাউন্টে নিয়েছেন, তারপর প্ল্যানিং প্যাকেজ হয়েছে অনেকগুলো, তারপর ওয়ার্ক প্যাকেজ, মানে লোয়েস্ট লেভেল অফ WPS ইজ ওয়ার্ক প্যাকেজ লেভেল পর্যন্ত গেছেন। আর এই প্রসেসে কেন ডিকম্পোজিশন? বিকজ আপনি ওয়ার্ক প্যাকেজে যে বললাম লাইটটা হচ্ছে গিয়ে ওয়ার্ক প্যাকেজ, আর কি কাজ করলে আমার লাইটটা এই রুমের মধ্যে সুন্দরভাবে চলে আসবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, রাইট? ওকে, ডিকম্পোজিশন বললাম, আমরা কি বললাম? এক্সপার্ট জাজমেন্ট, ডিকম্পোজিশন। নেক্সট হচ্ছে রোলিং ওয়েভ প্ল্যানিং। রোলিং ওয়েভ প্ল্যানিং কি ঘটনা? রোলিং ওয়েভ প্ল্যানিং হচ্ছে আপনার যেই কাজটা, আমরা সাধারণত কি করি যে আপনি কি শুরুতেই 100% কনফার্ম হয়ে বলতে পারেন যে একদম সেকেন্ড ইয়ারে গিয়ে আপনার প্রজেক্টে এমনও হতে পারে যে 2 বছর 3 বছর 5 বছরের প্রজেক্ট, একদম যেটা 5 বছরের মাথায় গিয়ে আপনি যে কাজ করবেন সেটা কিন্তু আমরা ডিটেইলে প্ল্যান করতে পারি না। সো রোলিং ওয়েভ প্ল্যানিংটা ঘটনাটা এরকম যে কাজটা আপনার ইমিডিয়েটলি আছে, হয়তো নেক্সট 3 মাসের কাজ আপনি ডিটেইলে প্ল্যান করছেন, এইটা যখন করবেন তখন আবার কিন্তু তারপরে 3 মাস বা তারপরে 2 মাস নেক্সট কাজগুলো আপনি আবার ডিটেইলিং করছেন, আবার যখন ওটা করছেন তারপরের কাজগুলি ডিটেইলিং করছেন, বিকজ আমাদের ভিজিবিলিটিও বাড়ছে। তার মানে এই না যে আপনি প্ল্যান না রেখেই বসে থাকবেন। আমরা হয়তো আজকে বলেছি যে আচ্ছা ঠিক আছে, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট করবো আমরা 15 দিন ধরে, প্রজেক্টের একদম শেষের দিকে, মানে 5.5 মাস থেকে 6 মাসের মাথায় আমি কিন্তু 15 দিন রেখেছি, রাইট? কিন্তু হাই লেভেলে রাখা হয়েছে। যখন আমি 4 মাসের দিকে যাব তখন বসে আমরা বলবো আচ্ছা কোন ইউএটিটা কোন দিন হবে, তখন আমাদের ওই অবস্থা থাকবে যে আমরা প্রপারলি প্ল্যান করতে পারবো। কিন্তু ওই যে 15 দিন, ওই 15 দিনের মধ্যেই কিন্তু আমরা প্ল্যানটা করছি, বুঝা গেছে? ওকে, সো আজকের দিনে মানে আমার যেটা নিয়ার টার্ম, মানে কাছাকাছি যে কাজগুলো সেগুলো আমরা ডিটেইলে প্ল্যান করছি, যেগুলো দূরে আছে সেগুলোকে হাই লেভেলে প্ল্যান করছি, এটা হচ্ছে গিয়ে রোলিং ওয়েভ প্ল্যানিং। আর মিটিং তো করছি, মিটিং হচ্ছে আরেকটা টুলস টেকনিক। এক্সপার্ট জাজমেন্ট, ডিকম্পোজিশন, রোলিং ওয়েভ প্ল্যানিং এবং মিটিংয়ে আমরা সাধারণত যেই অ্যাকশনগুলো নিলাম সেগুলোকে ফাইনালাইজ করি, ডিসকাস করি, অ্যাক্টিভিটি ডিফাইন করাটা ঠিক আছে কিনা সেটাকে ভ্যালিডেট করি, রাইট? সো টুলস টেকনিক ডিসকাস করলাম। নেক্সট কি? আউটপুট নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে, সাথে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা এখন ডিসকাস করব আউটপুট নিয়ে, কোন প্রসেসের ডিফাইন অ্যাক্টিভিটিস। তার মানে ডিফাইন যেহেতু করছি অ্যাক্টিভিটিস, আউটপুট কি পাবো? অ্যাক্টিভিটিসই পাবো।
অ্যাক্টিভিটিজের লিস্ট পাচ্ছেন আপনি, মানে আপনার ওয়ার্ক প্যাকেজ যদি থাকে 15টা, সাধারণত 15টা থাকে না ওয়ার্ক প্যাকেজ, অনেক বেশি থাকে, আমি এমনি বলছি 15টা ধরেন ওয়ার্ক প্যাকেজ আছে। এই 15টা ওয়ার্ক প্যাকেজে অন এভারেজ 8-10টা করে আপনার অ্যাক্টিভিটি আছে, মানে এই কাজগুলি যদি কমপ্লিট হয় আমার এই 15টা ওয়ার্ক প্যাকেজ কমপ্লিট হবে, রাইট? সো ওই যে কাজের লিস্ট করছেন, অ্যাক্টিভিটি লিস্ট হচ্ছে সেটা ফার্স্ট আউটপুট। সেকেন্ড, অ্যাট্রিবিউট আমরা বলি না, আচ্ছা ঠিক আছে লাইট ইনস্টলেশন করার আগে আমার মেক শিওর করতে হবে যে সিভিল ওয়ার্কটা হয়েছে, স্ট্যান্ডার্ডিং, রাইট? দুইটা কাজ, এই দুইটা কাজ যদি আমার হয় তাহলে আমি লাইটটা ইনস্টল করতে পারবো। এই যে একটা কাজের সাথে আরেকটা কাজের রিলেশন কি, আপনারা নেক্সট ভিডিওতেই প্রেডিসেসর, সাকসেসর, এই সেই এরকম অনেক টার্ম পাবেন, রাইট? সো তখন আরো বেশি ভালোভাবে আমরা বুঝতে পারবো। সো একটা অ্যাক্টিভিটির সাথে আমার আরেকটা অ্যাক্টিভিটির রিলেশন কি, অ্যাক্টিভিটিগুলোকে আমরা আইডেন্টিফাই করছি কিভাবে, আমরা সফটওয়্যার ইউজ করলে দেখি না অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা আইডেন্টিফায়ার আছে। WBS এরও কিন্তু আইডেন্টিফায়ার আছে, কি নাম বলেছিলাম? কোড অফ অ্যাকাউন্ট আইডেন্টিফায়ার, রাইট? একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটির লিড ল্যাগ আছে কিনা, কোনো ডেট ইম্পোজ করা আছে কিনা, এইরকম ওই অ্যাক্টিভিটির ইনফরমেশনগুলো থাকছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটে। গেল থার্ড আউটপুট হচ্ছে মাইলস্টোন লিস্ট। মাইলস্টোন কাকে বলে? আমরা যে রাস্তা দিয়ে যে মাইলস্টোন দেখি না, মাইলস্টোন আসলে কি? আমি যে একটা মাইল কমপ্লিট করলাম সেটা আমি বুঝতে পারি, অথবা নেক্সট মাইলটা আমি শুরু করছি, রাইট? মাইলস্টোন সাধারণত স্টার্টিং মাইলস্টোন হয় অথবা এন্ডিং মাইলস্টোন, যে একটা ক্রিটিক্যাল কাজ আমি শুরু করলাম হয়তো সেটাও হতে পারে, অথবা আমি একটা কাজ ক্রিটিক্যাল কাজ কমপ্লিট হয়েছে, যেই এই যে আপনি ধরেন 15টা কাজে 10টা করে যদি হয় 150টা কাজ আপনি পেলেন, সেই 150টা কাজের মধ্যে সব কাজই কি সমান ক্রিটিক্যাল? এমন কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেটা দেখলে ম্যানেজমেন্ট বুঝতে পারে বা আমরা নিজেরা বুঝতে পারি, আচ্ছা ঠিক আছে একটা বড় কাজ কমপ্লিট হলো, এই যে একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন, সেইটা আপনি ডিফাইন করবেন যে হ্যাঁ এই 150টা কাজের মধ্যে এই 10টা হচ্ছে, দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রগ্রেস হয়েছে, রাইট? মনে রাখবেন মাইলস্টোনের ডিউরেশন সবসময় 0 ডে। সো আপনি সফটওয়্যারে দেখবেন যখনই আপনি একটা অ্যাক্টিভিটি লিখছেন এবং মানে অ্যাক্টিভিটি ডিউরেশন 0 ডে দিচ্ছেন, তখন কিন্তু এটা মাইলস্টোন হিসেবে শো করছে। সো আমরা এখানে কি করছি, অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কোনটা কোনটা ক্রিটিক্যাল, কোনটাকে আমরা মাইলস্টোন হিসেবে চিহ্নিত করব, সেটার একটা লিস্ট তৈরি করছি। আপনাদের একটা ডকুমেন্ট দেওয়া হবে মাইলস্টোন লিস্টের, আপনারা ডকুমেন্টটা দেখে নেবেন, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা, ওইখানে যদিও ডেট আছে কিন্তু ডেট পাবো আমরা শিডিউল পাওয়ার পরে, রাইট? আরো যে আউটপুটগুলো আছে, চেঞ্জ রিকোয়েস্ট, আপনি অ্যাক্টিভিটি ডিফাইন করতে গিয়ে মনে হলো যে আমার অন্যান্য যে প্রগ্রেসগুলো আমরা বা যে ডকুমেন্টগুলি করেছি সেখানে হয়তো কোনো চেঞ্জ আসতে পারে, বা স্কোপের যে বেসলাইন করেছেন বা অন্যান্য যে বেসলাইন হচ্ছে সেখানে হয়তো চেঞ্জ আসা দরকার, তো আপনি চেঞ্জের একটা রিকোয়েস্ট করতে পারেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানও আপনার আপডেট হতে পারে। ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব সিকোয়েন্স অ্যাক্টিভিটি নিয়ে। থ্যাংক ইউ। সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, এই প্রসেসের কাজ কি? আমরা আগে বলেছিলাম ওই একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটির রিলেশনশিপ কিরকম হবে। আপনি আমরা তো এরকম করি না যে একটা কাজের পরে আরেকটা কাজ, মানে 200টা কাজ থাকলে একটা করে একটা হবে, তা তো না। আমরা দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি প্যারালালি করতে পারছি। একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা ডিপেন্ডেন্সি যদি থাকে তাহলে আমরা দেখা যাচ্ছে একটার পরে আরেকটা করি, আর যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে প্যারালালি করে ফেলতে পারি, রাইট? এই রিলেশনশিপটা ডেভেলপ করার জন্য বা এই রিলেশনশিপটাকে বোঝার জন্য আমরা এই প্রসেসটাতে আছি। সো আপনি অ্যাক্টিভিটিগুলো ডিফাইন করেছেন, এখন আমরা যেটা পাবো এই প্রসেসের আউটকাম হিসেবে প্রজেক্টের শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম কিরকম সেটা আপনারা একটু কুইকলি দেখে নেবেন আপনাদের ডকুমেন্ট যে পিডিএফ এ, সেখান থেকে একটা প্রজেক্টের একটা ডায়াগ্রাম, যেখানে আপনার ডিউরেশন কিন্তু এখনো পাচ্ছেন, একটা ডায়াগ্রাম কিরকম হবে সেটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি টোটাল প্রসেসটা বুঝতে সুবিধা হবে। ওকে, সো আশা করি দেখে নেবেন, আগে পজ দেন, দেখেন, দেন আসেন। ওকে, সো আমাদের ইনপুটে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, বিকজ আমাদের এখানে আমরা ডিসকাস করেছি শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান মানে কিভাবে আমরা সিকোয়েন্সিং করব, কিসের উপর বেস করে সিকোয়েন্সিং করব, কে করবে, এই ডিসিশন আমরা নিয়েছিলাম প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টে, সেটা আমাদের ইনপুট হিসেবে থাকবে। প্রজেক্টের কিছু ডকুমেন্ট আছে, আমরা হয়তো অ্যাজাম্পশন করেছি যে হ্যাঁ আমাদের হার্ডওয়্যার অলরেডি আছে, এই জন্য আমাদের শুধু সফটওয়্যার বানালেই হবে, তার মানে সিকোয়েন্সিং এর মধ্যে কিন্তু ওই জিনিসটা আসবে যে হ্যাঁ হার্ডওয়্যার রেডি, হার্ডওয়্যার আমি পাচ্ছি, আর যদি না হতো তাহলে আমি বলতাম যে হার্ডওয়্যার আগে রেডি করবো তারপর সফটওয়্যার। সো অ্যাজাম্পশন লগ থাকছে, অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট, যেটা আপনি আগের প্রসেস থেকেই পেলেন সেটা তো আপনার ইনপুট হবেই, কারণ ওই অ্যাক্টিভিটিগুলোকেই তো সিকোয়েন্স করবেন, রাইট?
এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমাদের শিডিউলিং এর কোনো টুলস অর্গানাইজেশনে আছে কিনা, অর্গানাইজেশনের ওয়ার্ক অথরাইজেশন সিস্টেম কি, গভর্নেন্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করি কিনা। আমি কিন্তু ছোট করে একটা কথা বলেছি, সেটা হচ্ছে ওয়ার্ক অথরাইজেশন সিস্টেম। ওয়ার্ক অথরাইজেশন সিস্টেমটা আসলে কি? আপনি ধরেন একটা কাজ বলেছেন যে আমি 20 তারিখের মধ্যে একটা কাজ কমপ্লিট করব, 21 তারিখ থেকে মিস্টার ওয়াই তার কাজ শুরু করবে। সো হয়তো আমার এই কাজটা 20 তারিখেও শেষ হতে পারে, হয়তো আমার 2 দিন ডিলে হয়ে 22 তারিখেও কমপ্লিট হতে পারে। সো একটা কিন্তু ওয়ার্কের অথরাইজেশন, যে আমার কাজ কমপ্লিট হয়েছে, এখন আপনি কাজ শুরু করতে পারেন, সেই ওয়ার্ক অথরাইজেশন সিস্টেম যদি না থাকে তাহলে ঘটনা কি হবে? আমার কাজ শেষ হয়নি, আমিও আছি সাইটে, আরেকজনও চলে আসছে নেক্সট কাজ করতে, এরকম ঘটনাও ঘটতে পারে। সো আপনার প্রজেক্টের একটা ওয়ার্ক অথরাইজেশন সিস্টেম থাকবে, রাইট? সো সেটা ইএফ মানে আপনার অর্গানাইজেশনে কিরকম ওয়ার্ক অথরাইজেশন সিস্টেম আছে সেটা আপনার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। আর অর্গানাইজেশনাল প্রসেস আছে, আপনার আগের শিডিউলের কিছু নলেজ বেস আছে, লেসন লার্ন ডকুমেন্ট আছে, সিকোয়েন্সিং করাই আছে হয়তো আগের প্রজেক্টের ডকুমেন্ট। সো আপনি কি করবেন? ওটাকে জাস্ট নিয়ে আপনার প্রজেক্টের মধ্যে ফিট করে দিবেন। সবসময় যে আপনার হুইল রিইনভেন্ট করতে হবে নট নেসেসারি, যেটা আগে অলরেডি করা আছে। এই জন্যই তো নলেজ ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। আপনার আগের প্রজেক্টের যদি আপনি কোনো টেমপ্লেট পান, কোনো ডকুমেন্ট পান, যেটা আপনার প্রজেক্টের সাথে আপনি একটু অ্যাডজাস্ট করলেই হয়ে যাচ্ছে, তখন আপনার সময় কিন্তু বেশি লাগছে না আপনার প্ল্যান করতে, রাইট? সো ওপিএ এই জন্য ইম্পর্টেন্ট। সো আমাদের ইনপুট আমরা ডিসকাস করলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস, ইএফ এবং ওপিএ। সো আমরা চলে যাব টুলস টেকনিকে, সাথেই থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা এখন টুলস টেকনিক ডিসকাস করব সিকোয়েন্স অ্যাক্টিভিটিজের। সো সিকোয়েন্স অ্যাক্টিভিটিজের টুলস টেকনিক হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড, ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন and integration, leads and lags এবং PMIS, project management information প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড। প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথডটা এটাকে বলা হয় অ্যাক্টিভিটি অন নোড। মানে নোডের মধ্যে, ওই যে একটু আগে বলেছিলাম যে একটা ডকুমেন্ট আছে ফার্স্টে শুরুর প্রসেসে, সেই পিডিএফটা আগে একটু দেখেন। সেখানে আপনি দেখবেন যে আপনার প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোকে আমরা রেখেছি কিন্তু নোডের মধ্যে। আগে আমরা কি করতাম? আমরা যখন প্রজেক্টের শুরুর দিকে ইউনিভার্সিটিতে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট শেখাচ্ছে, তখন আমাদের টিচাররা আমাদের শিখিয়েছিল অ্যারোর মধ্যে অ্যাক্টিভিটি লেখা। আমরা এরকম একটা অ্যারো দিতাম, অ্যারোর মধ্যে লিখতাম হার্ডওয়্যার ইনস্টলেশন, অ্যারো সফটওয়্যার কোডিং, অথবা এই দুইটা যখন হয়ে যাচ্ছে, মানে আমরা অ্যারোর মধ্যে লিখছি এবং নোডের মধ্যে 1 2 3 4 এরকম নাম্বার দিচ্ছি, রাইট? আর আলি স্টার্ট আলি ফিনিশ ক্যালকুলেট করা যায়, সেগুলো মোটামুটি একই ধরনের ছিল। কিন্তু অ্যাক্টিভিটি অন অ্যারোতে যেটা ছিল সেটা হচ্ছে ডামি অ্যাক্টিভিটি। সো ডামি অ্যাক্টিভিটিটা কিন্তু এখন আর প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড, মানে অ্যাক্টিভিটি অন নোড যখন হয় তখন কিন্তু আপনার ডামি অ্যাক্টিভিটি দরকার হয় না, রাইট? সো এই যে আমি অ্যাক্টিভিটিগুলোকে নেওয়া হয়েছে নোডের মধ্যে, অ্যারো দিয়ে আমরা রিলেশনশিপটাকে দেখাচ্ছি, সেটাই হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড। এখানে অনেক ইনফরমেশন থাকে, স্টার্ট টু স্টার্ট রিলেশন নাকি স্টার্ট টু এন্ড রিলেশন, দেন ফিনিশ টু স্টার্ট, স্টার্ট টু এন্ড, হোয়াটএভার, ফিনিশ টু স্টার্ট, স্টার্ট টু স্টার্ট, এই রিলেশনশিপগুলো আমরা দেখব নেক্সটেই। সো রিলেশনশিপগুলো কি হতে পারে? ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ হতে পারে। কিসের রিলেশন? অ্যাক্টিভিটিজের রিলেশন। একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটির যে রিলেশন, সেটাই কিন্তু আমরা ডিসকাস করছি। সো ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ মানে কি? একটা অ্যাক্টিভিটি আপনি যখন দেখবেন যে এফএস লেখা, এফ শুরুর যে কথাটা ফিনিশ, সেটা প্রেডিসেসর নিয়ে, প্রেডিসেসরকে মানে আগের কাজ, আর সাকসেসরকে পরের কাজ, মানে দুইটা অ্যাক্টিভিটির মধ্যে রিলেশন আছে। পরে যে হবে সে হচ্ছে সাকসেসর, আগে যে সে হচ্ছে প্রেডিসেসর, রাইট? সো আপনি যখন দেখেন ফিনিশ টু স্টার্ট এফএস লেখা, তার মানে এফ হচ্ছে প্রেডিসেসর নিয়ে লেখা, এস হচ্ছে সাকসেসর নিয়ে। ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপটা মানে কি? এই অ্যাক্টিভিটি, সাকসেসরের অ্যাক্টিভিটি ততক্ষণ পর্যন্ত আমি শুরু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার প্রেডিসেসরের অ্যাক্টিভিটি কমপ্লিট না হচ্ছে। গর্ত না করা পর্যন্ত আমি গাছ লাগাতে পারছি না, তার মানে গাছ লাগানোটা সাকসেসর, গর্ত করাটা হচ্ছে প্রেডিসেসর। তার মানে গর্ত করাটা আমার পুরো কমপ্লিট করতে হবে, মানে গাছ যদি আমি লাগাতে যাই তাহলে আমার গর্ত করাটা কমপ্লিট করতে হবে, রাইট? এখন গর্ত করে আপনি বসে থেকে আরো 3 দিন 4 দিন 5 দিন বসে থাকতে হবে, সেটা লিড লাগে রিলেশন, ওটা আমরা পরে আলাপ করবো। সো এটা বুঝলাম। স্টার্ট টু স্টার্ট রিলেশন কি? দুইটা, ওই যে বলেছিলাম দুইটা অ্যাক্টিভিটির মধ্যে রিলেশন দেখছেন। সাকসেসরের অ্যাক্টিভিটি আমি ততক্ষণ পর্যন্ত শুরু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি প্রেডিসেসরের অ্যাক্টিভিটি শুরু না করছি, রাইট? যেমন ধরেন আমি 3 তলা 4 তলা বিল্ডিং এর, মানে 6 তলা আপনি নতুন বিল্ডিং করছেন, 6 তলা বিল্ডিং এর রেলিং আগে করবেন, করাটা শুরু করলে আপনি টাইলস লাগানো শুরু করতে পারবেন। এরপরে কিন্তু প্যারালালি, মানে একটা ফ্লোরের আপনি রেলিং লাগিয়ে উপরে চলে গেলেন, এরপরে আপনি টাইলস লাগানোটা শুরু করতে পারবেন, রাইট? তার মানে এইটা শুরু করতে হলে মানে সাকসেসরের কাজ শুরু করতে হলে আমার প্রেডিসেসরের কাজ শুরু করতে হবে, স্টার্ট টু স্টার্ট। ফিনিশ টু ফিনিশ
এই নিয়ে যদি বলতে হয়, ফিনিশ টু ফিনিশ হচ্ছে ওই যে বলেছিলাম দুইটা অ্যাক্টিভিটির মধ্যে আমরা রিলেশন দেখছি। একটা কাজ ফিনিশ করতে হলে মানে সাকসেসরের অ্যাক্টিভিটি ফিনিশ করতে হলে আপনার প্রেডিসেসরের অ্যাক্টিভিটি ফিনিশ করতে হবে, রাইট? সো ধরেন আপনি ইউএটি করছেন, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টও করছেন, অথবা ধরেন টেবিল বানিয়েছেন, কয়েকটা টেবিল দেখছেন, রিপোর্টও পাঠাচ্ছেন, দেখছেন রিপোর্টও পাঠাচ্ছেন, রাইট? সো আলটিমেটলি ফাইনাল রিপোর্ট আপনি তখনই পাঠাতে পারবেন, মানে রিপোর্ট পাঠানোটা, ফাইনাল রিপোর্ট পাঠানো আপনি তখনই কমপ্লিট করতে পারবেন যখন আপনি ইউএটি পুরো কমপ্লিট করছেন। তাহলে এটা শেষ করতে হলে আপনার এটা শেষ করতে হবে, প্যারালালি কিন্তু আপনি চলতে পারবেন। আর লাস্ট যেটা আছে স্টার্ট টু ফিনিশ, মানে আপনার সাকসেসরের অ্যাক্টিভিটি স্টার্ট করতে হলে ফিনিশ করতে হলে, সাকসেসরের অ্যাক্টিভিটি ফিনিশ করতে হলে আপনার প্রেডিসেসরের অ্যাক্টিভিটি স্টার্ট করতে হবে। এটা খুবই রেয়ারলি ইউজড হয়, অতএব এটা নিয়ে ডিসকাস করছি না। ওকে, সেকেন্ড রুলসে চলে যাই। ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন। ডিপেন্ডেন্সি কিরকম হতে পারে? ম্যান্ডেটরি, ডিসক্রিশনারি, এক্সটার্নাল ডিপেন্ডেন্সি, ইন্টারনাল ডিপেন্ডেন্সি। ডিসকাস করছিলাম টুলস অ্যান্ড টেকনিক্স, তার মধ্যে আমরা ডিসকাস করেছি পিডিএম, প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড, যার মধ্যে আপনার ডিপেন্ডেন্সির টাইপও চলে এসছে, ফিনিশ টু স্টার্ট, স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ, এগুলো আমরা ডিসকাস করেছি। এখন আমরা ডিসকাস করছি ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন। ডিপেন্ডেন্সিটা কি ধরনের হতে পারে? কিছু কিছু ডিপেন্ডেন্সি আমরা দেখি না ম্যান্ডেটরি, এটা না হলে ওটা করাই যাবে না। ধরেন হাই রিস্ক বিল্ডিং করতে যাবেন, আপনার ফাউন্ডেশন না করে করাই সম্ভব না। আপনি প্যাকেজ লঞ্চ করতে যাচ্ছেন টেলিকমের একটা, বিটিআরসি না বিটিআরসি হোয়াটএভার, ওই অথরিটির পারমিশন না নিলে আপনাকে দেখা যাবে ধরে নিয়ে যাচ্ছে। বা আপনি হয়তো একটা ব্যাংকে থেকে নতুন একটা প্যাকেজ লঞ্চ করবেন, আপনার বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবেই, আদারওয়াইজ এটা একটা লিগ্যাল প্রবলেম হচ্ছে। সো লিগ্যাল কারণে হোক, টেকনোলজিক্যাল কারণে হোক, আপনার ডিপেন্ডেন্সিটা এরকম যে একটা কাজ করতে হলে আপনার এই কাজটা আগে কমপ্লিট করতেই হবে, তার মানে ম্যান্ডেটরি। ডিসক্রিশনারি কি? ম্যান্ডেটরি না। আপনার কাজের সুবিধার জন্য আপনি একটা ডিপেন্ডেন্সি দিয়ে রেখেছেন, ধরেন আচ্ছা ঠিক আছে আগে সব কাজ কমপ্লিট করবো, ফ্লোরের কাজ কমপ্লিট করা, সিলিং টিলিং ডেকোরেশন সব কমপ্লিট হবে, তারপর আমরা গ্লাস লাগাবো, যাতে ধরেন আপনি বলেন যেন আপনার এই কাজ করতে গিয়ে গ্লাসে কোনো স্ক্র্যাচ না হয় অথবা না ভেঙে যায়। এটা আপনি ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি রেখেছেন। প্যারালালি করলে কিন্তু কোনো সমস্যা হয়তো স্ক্র্যাচ হতে পারে, ভেঙে যেতে পারে, রিওয়ার্ক হতে পারে, এই কথা চিন্তা করে আপনি বলেছেন আগে সব কাজ কমপ্লিট হবে তারপর আমরা গ্লাস লাগাবো। বাট গ্লাস যদি আগে লাগান আপনাকে যে কেউ ধরে নিয়ে যাবে অথবা পুরো বিল্ডিং ভেঙে পড়ে যাবে এরকম কোনো ঘটনা নেই, তার মানে এটা ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি। ওকে, এক্সটার্নাল ডিপেন্ডেন্সি হতে পারে আপনার কাজের জন্য যখন আপনি আপনার টিমের মধ্যে ডিপেন্ডেন্সিটা নেই, যে বললাম যে আপনার বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে অথবা অন্য কোনো অর্গানাইজেশনের পারমিশন লাগবে, তার মানে তার সাথে হয়তো একটা এলসি করতে গেলে আপনার এনওসি লাগবে, রাইট? তার মানে ওই যে ডিপেন্ডেন্সিটা এটা এক্সটার্নাল কোনো বডির সাথে আপনার ডিপেন্ডেন্সি। আর ইন্টারনাল ডিপেন্ডেন্সি হচ্ছে আপনার টিমের মধ্যে যে আমার এই কাজটা আগে কমপ্লিট করতে হলে, আমার সফটওয়্যার ইনস্টলেশন করতে হলে হার্ডওয়্যার রেডি থাকতে হবে, হার্ডওয়্যার আপনার টিমেরই কেউ রেডি করে দিচ্ছে, তার মানে এই যে আপনার ডিপেন্ডেন্সিটা সেটা হচ্ছে ইন্টারনাল ডিপেন্ডেন্সি। আমরা ডিসকাস করলাম ম্যান্ডেটরি, ডিসক্রিশনারি, দেন ইন্টারনাল এবং এক্সটার্নাল ডিপেন্ডেন্সি। এরপর আমরা চলে আসি লিড এবং ল্যাগ নিয়ে। লিড আর ল্যাগের রিলেশনশিপটা আসলে কি? আমরা কিন্তু ডিপেন্ডেন্সি নিয়ে এই যে আপনি সিকোয়েন্সিং করছেন সবকিছু ডিসকাস করছি, আমরা একটা কাজের সাথে আরেকটা কাজের রিলেশনশিপ কিরকম হতে পারে সেটা নিয়ে, রাইট? ধরেন আপনি বলেছেন এই কাজ পুরো কমপ্লিট হবে তারপর আমরা এই কাজ শুরু করবো, মানে রিলেশনশিপটা কি? ফিনিশ টু স্টার্ট, রাইট? ওকে, বাট আপনি দেখলেন আচ্ছা ঠিক আছে এই কাজটা পুরোটা কমপ্লিট করতে হবে না, ধরেন আপনার রিকোয়ারমেন্ট কালেকশন পুরো কমপ্লিট করে তারপর আপনি আর্কিটেকচারাল ডিজাইন করতে পারতেন, কিন্তু আপনি বলেন আচ্ছা ঠিক আছে রিকোয়ারমেন্ট কালেকশন পুরো কমপ্লিট করতে হবে না, এটা 5 দিন আগে থেকে আমরা ডিজাইন শুরু করে ফেলতে পারবো। তার মানে যতদিন আমি 5 দিন আগে শুরু করে ফেললাম, যতদিনে আর্কিটেকচারাল ডিজাইনটা মোটামুটি একটা শেপে আসবে, ততদিনে তো আমার ডিজাইন মানে রিকোয়ারমেন্ট কালেকশন কমপ্লিট হয়ে যাবে, রাইট? সো এই দুইটা কাজ যখন প্যারালাল হচ্ছে, মানে আপনার রিকোয়ারমেন্ট কালেকশনটা পুরো কমপ্লিট হওয়ার আগেই আপনি পরের কাজটা শুরু করে ফেলতে পারছেন, তার মানে এই যে 5 দিন আপনি এগিয়ে ফেলতে পারছেন আপনার শিডিউলকে, সেটাকে বলা হচ্ছে লিড। তার মানে আপনি একটা লিড রিলেশনশিপে গেলেন। আর ল্যাগ কি? ল্যাগটা সাধারণত
স্টার্ট টু স্টার্ট, ওই যে আমি বলেছিলাম যে আপনার 6 তলা বিল্ডিং আপনি করছেন, একটা রেলিং করা শুরু হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু টাইলস লাগানো শুরু করে দিতে পারছেন। ওইটা যখন ফার্স্ট ফ্লোরে যাবে তখন আপনি এখানে টাইলস লাগানো শুরু করে দিলেন, এরপর এক ফ্লোর উপরে উপরে এইভাবে চলতে থাকবে। তার মানে যে একদিন ওয়েট করতে হচ্ছে, তার মানে একটা কাজ শুরু করার পরে আপনার মানে একদিন ওয়েট করে তারপরে আপনার পরের কাজটা শুরু করতে হচ্ছে। এই যে আপনি ওয়েট করলেন, আপনার শিডিউলটা একটু ডিলে হলো, এই জন্য এটাকে বলা হচ্ছে ল্যাগ, রাইট? সো লিড আর ল্যাগ আমরা ডিসকাস করলাম। আর এখানে আমাদের প্রসেসের আউটপুট হচ্ছে, আবার একটু মনে করেন তো কি কি টুলস টেকনিক আমরা ডিসকাস করেছিলাম, প্রেসিডেন্স ডায়াগ্রামিং মেথড, ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন, ওই যে ম্যান্ডেটরি নাকি ডিসক্রিশনে, লিড এন্ড ল্যাগ, রাইট? সো আমাদের আউটপুটে আছে প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম, ওই যে আমরা একটা ডকুমেন্ট দিয়েছি ওইটাই আসলে ডায়াগ্রাম, রাইট? আর কিছু আমাদের প্রজেক্ট ডকুমেন্ট, যেমন অ্যাক্টিভিটি লিস্ট, আপনি সিকোয়েন্স করতে গিয়ে মনে হলো আচ্ছা এই অ্যাক্টিভিটি তো আমি আইডেন্টিফাই করিনি, তাহলে ওইটা আসতে পারে, অ্যাক্টিভিটির অ্যাট্রিবিউট আসতে পারে। সো কিছু কিছু মানে ডকুমেন্ট আপনার চেঞ্জ আসতে পারে। সো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। সাথে থাকুন। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমরা গত ভিডিওগুলোতে কি কি প্রসেস ডিসকাস করেছি, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, ডিফাইন অ্যাক্টিভিটিস মানে WBS থেকে যে আমরা ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত এসেছিলাম, এখন ওয়ার্ক প্যাকেজ থেকে আবার অ্যাক্টিভিটিস পর্যন্ত আসলাম। দেন সিকোয়েন্সিং এর আমরা প্রসেস গুলো দেখেছি, মানে সিকোয়েন্সিং এর প্রসেসে আমরা বিভিন্ন টুলস টেকনিক দেখেছি, যেমন লিড, ল্যাগ, ডিপেন্ডেন্সি কি কি ধরনের হয়, স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু স্টার্ট, এই ধরনের টপিকগুলো আমরা ডিসকাস করেছি অলরেডি। সো আপনার হাতে এখন শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে কিন্তু ডিউরেশন নেই। তার মানে যদি মানে আপনার অ্যাক্টিভিটি গুলো আছে, কিসের পরে কি হবে সবকিছু আপনি জানেন, এখন যদি আপনি ডিউরেশন পেয়ে যান তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা কোন অ্যাক্টিভিটিটা কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, রাইট? সো আমরা এখন যে প্রসেস ডিসকাস করব তার মেইন পারপাস হচ্ছে ডিউরেশন এস্টিমেট করা, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন শিডিউল ম্যানেজমেন্টে। ডিউরেশন এস্টিমেট করার আগে কিন্তু আমাদের রিসোর্সও এস্টিমেট করতে হয়, যদিও রিসোর্স এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস এই প্রসেসটা আছে রিসোর্স ম্যানেজমেন্ট নলেজ এরিয়াতে, রাইট? সো আপনার কিন্তু সিকোয়েন্সটা মাথায় থাকতে হবে, যেহেতু আমরা প্রসেস গ্রুপ ওয়াইজ যাচ্ছি, তারপরেও নলেজ এরিয়া ধরে আগাচ্ছি, কিন্তু আমাদের প্রজেক্ট ম্যানেজার হিসেবে আসলে কিসের পরে কি করতে হয় সেই জিনিসগুলো আপনি যত বেশি বুঝতে পারবেন, ইনফ্যাক্ট যত বেশি কোশ্চেন সলভ করবেন তত বেশি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি আগেও বলেছি যে আমাদের অনেক কোশ্চেনের লিঙ্ক আছে, ওগুলি দেখে দেখে আপনারা এই কোশ্চেনগুলো সলভ করবেন। সো আমি যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি ডিউরেশন এস্টিমেট করার আগে রিসোর্স আমরা আসলে এস্টিমেট করি, বিকজ যদি আমরা ম্যানুয়ালি একটা কাজ করি একরকম সময় লাগে, যদি মেশিন দিয়ে করি আরেক রকম সময় লাগে। এই ধরনের মানে হাই স্কিলড লোক যদি করে তাহলে এক ধরনের সময় লাগে, যদি স্কিল কারো না থাকে বা কম স্কিল লোকজন দিয়ে আমরা কাজ করে তাহলে একটু বেশি সময় লাগবে। তার মানে হাই স্কিল নাকি লো স্কিল, হাই গ্রেডের ইকুইপমেন্ট নাকি লো গ্রেডের ইকুইপমেন্ট, হাতে করবো নাকি মেশিনে করবো, এই ধরনের অ্যানালাইসিস গুলো করে যখন আমরা জানতে পারছি যে ওকে আমরা এই রিসোর্স আগে মাথায় ঠিক করে নিলাম, এস্টিমেট করে নিলাম, তারপরে আমরা ডিউরেশনটা এস্টিমেট করতে পারি, রাইট? সো চলে আসি ইনপুটে। আমাদের এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনের ইনপুট হচ্ছে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান আসবে এবং শিডিউল বেসলাইনও আসবে। শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান কেন আসবে বলেন তো? বিকজ আপনি শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু বলেছেন কিভাবে অ্যাক্টিভিটি ডিফাইন করবেন, কিভাবে সিকোয়েন্সিং করবেন, এবং এইখানে আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিউরেশন কিভাবে এস্টিমেট করবেন সেটা আপনি শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে বলে এসেছেন। এবং বেসলাইনের কারণে আবার এখানে কিছুটা চেঞ্জ হতে পারে, এই জন্য এটা ডকুমেন্ট হিসেবে আছে। প্রজেক্টের কিছু ডকুমেন্ট যেমন অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট কি বলেন তো? আমরা কিন্তু ডিসকাস করেছি ওই যে তারপরে কে, রাইট? এই ইনফরমেশনটা লাগবে। কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনের উপর বেস করে আপনি কিছু ডিউরেশন এস্টিমেট করতে পারবেন। দেন মাইলস্টোন, কখন এই কাজটা হবে সেটা যদি জানেন তাহলে হ্যাঁ শীতের দিন হলে একরকম লাগতে পারে, গরমের দিনে হলে আরেক রকম লাগতে পারে, যাই হোক। দেন আপনার রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচার, এই ধরনের কিছু প্রজেক্টের ডকুমেন্ট আছে। আচ্ছা ভালো কথা, প্রজেক্টের ডকুমেন্টের একটা লিস্ট কিন্তু আছে পিএমওকে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কয়টা ডকুমেন্ট আছে এবং প্রজেক্টের মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি আসে, বেসলাইন গুলো আছে, ম্যানেজমেন্ট প্ল্যান আছে, এবং প্রজেক্ট ডকুমেন্টে কয়টা ডকুমেন্ট আছে সেগুলোর একটা লিস্ট পিএমও গাইডে আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। ওকে, যেমন লিস্ট রেজিস্টারও আছে। সো প্রজেক্টের বিভিন্ন ডকুমেন্ট আপনার ইনপুট হিসেবে আছে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ডেফিনেটলি আপনার এই ধরনের ধরেন আপনি জানেন যে আচ্ছা আমাদের দেশে যে ধরনের লেবার আছে তারা হচ্ছে ঘন্টায় এতটুকু এই ধরনের কাজ এতটুকু করতে পারে। সো আমাদের এখনকার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কি, প্রোডাক্টিভিটি রেটিং কি, দেন আপনার বিভিন্ন রকম ডেটাবেস হয়তো আছে, এগুলো আপনাকে হেল্প করবে ডিউরেশন এস্টিমেট করতে। সো এটাও আপনি ইনপুট হিসেবে নিয়েছেন, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আপনার ওপি অর্গানাইজেশনাল প্রসেস আছে, যেমন আগের হয়তো ইনফরমেশন আপনার প্রজেক্টের মানে এই ধরনের একটা প্রজেক্ট আগে হয়েছিল,
সেখানে আপনার ডিউরেশন লেখা আছে। সো এই ধরনের ইনফরমেশন যদি আপনার হাতে থাকে তাহলে তো আর কষ্ট করে আপনার নতুন করে ডিউরেশন এস্টিমেট করতে হবে না। এস্টিমেশনের যদি কোনো পলিসি থাকে, প্রসিডিওর থাকে, সেগুলিও আপনাকে হেল্প করবে। সো অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটও আপনার ইনপুট। সো আমরা কি কি ইনপুট ডিসকাস করলাম? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্ট, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। সো এরপরে আমরা চলে যাব টুলস অ্যান্ড টেকনিক্সে, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা গত ভিডিওতে টুলস অ্যান্ড টেকনিক, আমাদের টুলস অ্যান্ড টেকনিক কি আছে নামগুলো একবার বলে যাই। এক্সপার্ট জাজমেন্ট, অ্যানালগাস এস্টিমেটিং, প্যারামেট্রিক এস্টিমেটস, 3 পয়েন্ট এস্টিমেটস, বটম আপ এস্টিমেটস, ডাটা অ্যানালাইসিস, ডিসিশন মেকিং এবং মিটিং নিয়ে বলার কিছু নাই। ওকে, আমরা ফার্স্ট থেকে শুরু করি। এক্সপার্ট জাজমেন্ট। সো আপনি যখন ডিউরেশন এস্টিমেট করতে যাবেন, আগে এই ধরনের প্রজেক্ট করেছে, সে কিন্তু ভালো বলতে পারবে যে এই ধরনের কাজে আপনি চিন্তা করেন যে আপনি অনেকগুলো অ্যাক্টিভিটি লিখেছেন। আপনি যে কোনো সফটওয়্যার হতে পারে, এমএস প্রজেক্ট হতে পারে, প্রিমাভেরা হতে পারে, আরো অন্যান্য অনেক সফটওয়্যার আছে। সাধারণত আমরা সফটওয়্যার দিয়ে অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে আসি সফটওয়্যারের মধ্যে। সো ধরেন আপনি একটা সফটওয়্যারের মধ্যে আপনার যত কাজ আছে, নট নেসেসারি সফটওয়্যার হতে হবে, যদি সফটওয়্যার দিয়ে না করে থাকেন হয়তো এক্সেল ফাইলে করবেন, না হলে হাতে লিখবেন, যাই হোক। সো আপনি অ্যাক্টিভিটিগুলো লিখেছেন। এখন প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে কত সময় লাগতে পারে সেটা যে এই ধরনের কাজ করে সেই কিন্তু ভালো বলতে পারবে। আমি আগে বলেছি প্রজেক্ট ম্যানেজারের কিন্তু দায়িত্ব এটা না যে অ্যাক্টিভিটি নিজের জানতে হবে, নিজের জেনে ডিউরেশন নিজেরই বলতে হবে। তার কাজ হচ্ছে কোঅর্ডিনেশন করা, ইন্টিগ্রেশন করা। সো যেই কয়েকজন মানুষ আছে যারা অ্যাক্টিভিটির মধ্যে মানে প্রজেক্ট টিম মেম্বার যারা আছে, যে কাজটা করবে তার কাছ থেকে কিন্তু আমরা সাধারণত ডিউরেশনটা নেই যে আচ্ছা আপনার এই যে কাজটা আছে কতদিন লাগতে পারে। যদি মনে করেন যে না বেশি করে বলতে পারে বা কম করে বলতে পারে, সেটা কিন্তু আসলে আমরা মিটিং এর মাধ্যমে পরে অ্যাডজাস্ট করে নেই। ভাই আমি তো কতবার এই ধরনের কাজ করেছিলাম, এত সময় তো লাগেনি, ওই প্রজেক্ট আমি দেখেছি যে এই কাজে এত সময় লাগে না। তো আপনি আগে নিবেন ডিউরেশন গুলো যে কাজটা করবে তার কাছ থেকে, এরপরে কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যায়। ওকে, অ্যানালগাস এস্টিমেটিং হচ্ছে গ্রসে আমরা সাধারণত একটা এস্টিমেট মাঝে মাঝে আমাদের করতে হয়। যেমন ধরেন আমার একটা কাজ আমি ইউএটি করব অনেক পরে, অথবা কি করব ধরেন ইন্টেরিয়র ডেকোরেশন করব, এখন আমার সিভিল ওয়ার্কের কাজই কমপ্লিট হয়নি, ইন্টেরিয়র ডেকোরেশনের আমি ডিউরেশন এস্টিমেট করতে চাচ্ছি। সো নট নেসেসারি, আমাদের তো আমরা জানি যে রোলিং ওয়েভ প্ল্যানিং বা প্রগ্রেসিভলি এলাবোরেশন আমরা করব, যত দিন যাবে আমার ভিজিবিলিটি বাড়বে, আমি আরো ডিটেইলে প্ল্যান করতে পারবো। বাট শুরুর দিকে কিন্তু আমরা বলছি আচ্ছা ঠিক আছে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য 3 মাস ধরে রাখেন। এই যে বললাম আসলে আমরা টপ ডাউন এস্টিমেট করলাম গ্রসে। আমার আগে হয়তো এক্সপেরিয়েন্স আছে, একটা প্রজেক্টে আমি দেখেছি যে আচ্ছা ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য আমি কিন্তু এখানে কত স্কোয়ার ফিট হবে, কত ডিটেইল হবে, এত ডিটেইলে যাচ্ছি না, আমি জাস্ট একটা গ্রসে এস্টিমেট করছি। এরপরে যখন আমরা ডিটেইলে যাবো, যত কাছাকাছি যাবো তত দেখা যাবে ডিটেইলিং হবে। সেখানে গিয়ে আমরা ওই যে 3 মাস বললাম এর মধ্যে কিন্তু আমরা শেষ করার চেষ্টা করবো। বাট আমি শুরুতেই এত রিসোর্স বা সময় দিচ্ছি না, আমার রিসোর্সকে এঙ্গেজ করছি না ডিটেইল এস্টিমেট করার জন্য, রাইট? সো আপনি যে গ্রসে এস্টিমেট করছেন, টপ ডাউন যে এস্টিমেটিং, সেটাকে বলা হচ্ছে অ্যানালগাস এস্টিমেটিং। ওকে, প্যারামেট্রিক এস্টিমেটিং হচ্ছে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কাইন্ড অফ কিছু, বাট আমরা যেটা জানি ঐকিক নিয়ম টাইপের ঘটনা। আচ্ছা ঠিক আছে, 1 স্কয়ার ফিট করতে যদি 2 মিনিট লাগে, তাহলে 4500 স্কয়ার ফিট করতে কতক্ষণ লাগবে? এটা তো আমরা করি, রাইট? ধরেন আপনি 1 স্কয়ার ফিট কার্পেটিং করতে আপনার এত মিনিট লাগছে, মানে প্রোডাক্টিভিটি রেটিংটা আপনি জানেন। তাহলে এই যে 500 স্কয়ার ফিট করতে কত লাগবে? আপনার হয়তো ফাইবার লে করছেন, 1 মিটার করতে যদি এতক্ষণ লাগে, তাহলে ঢাকা থেকে চিটাং পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে? মানে আপনি কিলোমিটার দিয়ে মাল্টিপ্লাই করবেন, রাইট? এখানে বলে রাখি যে আপনার অ্যাক্টিভিটিগুলো, আপনার অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, এক একটা অ্যাক্টিভিটিতে আপনি এক এক রকম টুলস অ্যাপ্লাই করেন, রাইট? সব এক অ্যাক্টিভিটিতে সব টুলস অ্যাপ্লাই করার দরকার নেই, আবার সব টুলস আপনার প্রজেক্ট অ্যাপ্লাই করতে হবে তাও নেসেসারি না। ওকে, নেক্সট হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেটস। 3 পয়েন্ট এস্টিমেটসে আমরা কি করি? হয়তো আপনি গেলেন একজনের কাছে গিয়ে বলেন ভাই এই যে কাস্টম ক্লিয়ারেন্স করতে কতদিন লাগবে? উনি বললেন শামিমা আপনি যদি আমাকে সব ডকুমেন্ট মানে শিপমেন্ট হওয়ার আগে, মানে জিনিস আপনার পোর্টে আসার আগে আমাকে সব ডকুমেন্ট কারেক্টলি দিতে পারেন, আমি আপনাকে 5 দিনে করে দিব কাস্টম ক্লিয়ারেন্স। যদি এমন হয় যে আপনি মাল চলে এসছে, আপনি ডকুমেন্ট দিয়েছেন, কোনো একটা এইচএস কোড বা বড় ধরনের কোনো ভুল পাওয়া গেছে, 40 দিনেও করতে পারবো না, ধরলাম 40 দিন, না সাধারণত 10 দিনে হয়ে যায়। সো এখন আপনি কি করবেন? 5 দিন ধরবেন, 10 দিন ধরবেন, নাকি 40 দিন ধরবেন? সো আমি সাধারণত কি করি, সাধারণত ইনফ্যাক্ট পার্টের যেটা আমরা ট্রায়াঙ্গুলার এবং বেটা ডিস্ট্রিবিউশন শিখবো। ট্রায়াঙ্গুলারটা হচ্ছে নর্মাল এভারেজ। নর্মাল এভারেজ হচ্ছে 3টা ডিউরেশন, 5 দিন, 10 দিন এবং 40 দিন, এই 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে মানে নর্মাল এভারেজ করতে পারেন। আবার যেটা ডিউরেশনে নেই বাট কস্টে আছে, সেটা হচ্ছে বেটা ডিস্ট্রিবিউশন। বেটা ডিস্ট্রিবিউশন আপনি কি করেন? অপটিমিস্টিক 4 টাইমস মোস্ট লাইকলি এবং পেসিমিস্টিক, এটাকে মানে 4 টাইমস যেহেতু এখানে নিয়েছেন এবং এখানে একটা
এখানে একটা ডাটা, সো আপনি 6 দিয়ে ডিভাইড করছেন। সো এটা অনেকটা নরমালাইজড হয়, আপনি ইনফ্যাক্ট ওয়েটেড এভারেজ করছেন। আমরা নেক্সট যে টুলস টেকনিকগুলো আছে, বটম আপ, ডাটা অ্যানালাইসিস, ডিসিশন মেকিং, মিটিং, সেগুলো আমরা ডিসকাস করি পরের ভিডিওতে। সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা ডিসকাস করেছি টুলস টেকনিকের, মানে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস এর টুলস টেকনিকের এক্সপার্ট জাজমেন্ট, অ্যানালগাস এস্টিমেটিং, প্যারামেট্রিক এস্টিমেটিং, দেন 3 পয়েন্ট এস্টিমেটস। বাকি আছে বটম আপ এস্টিমেটিং। বটম আপ এস্টিমেটিং আমরা আসলে কি করি, আমাদের ধরেন একটা ওয়ার্ক প্যাকেজে 5টা অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিতে 2 দিন, এখানে 3 দিন, এখানে 5 দিন, এখানে 7 দিন, 7 5 3 2 সব যোগ করে বলছি আচ্ছা ঠিক আছে এই ওয়ার্ক প্যাকেজে, যদিও সব যোগ করলেই যে 17 দিন বা 18 দিন সেটা যে আমার এই ওয়ার্ক প্যাকেজে লাগবে তা না, এর মধ্যে দেখা হচ্ছে যে কোনটা কোনটা প্যারালালি করা সম্ভব, যেটা প্যারালালি হয়ে যাচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলো তো আসলে দুইটা কাজ একসাথে হচ্ছে, হয়তো এই 4টা অ্যাক্টিভিটি আমার টোটাল সময় লাগছে 10 দিন, রাইট, বিকজ কিছু কিছু কাজ প্যারালাল আছে। সো বটম আপ এস্টিমেটিং এর হচ্ছে আপনি টোটাল যোগ করে করে দেখছেন ওয়ার্ক প্যাকেজ লেভেলে কত সময় লাগছে, দেন আরো কয়েকটা ওয়ার্ক প্যাকেজ আছে সেই ওয়ার্ক প্যাকেজগুলো যোগ করে দেখছেন যে প্ল্যানিং প্যাকেজে কতদিন লাগছে, আরো প্ল্যানিং প্যাকেজ আছে সেটাকে যোগ করে দেখছেন কন্ট্রোল অ্যাকাউন্টে টোটাল কতদিন লাগছে, তারপর আরো 7টা কন্ট্রোল অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি যোগ করে দেখছেন যে আমার টোটাল প্রজেক্টে কত সময় লাগছে। সো আসলে আপনি রোল আপ করছেন, রোল আপ করে ডব্লিউবিএস এর উপরে উঠে আপনি টোটাল প্রজেক্টের ডিউরেশন চেষ্টা করছেন। আর ডাটা অ্যানালাইসিস যেমন অল্টারনেটিভ অ্যানালাইসিস, রিজার্ভ অ্যানালাইসিস, এটা এই সময় লাগবে নাকি ওই সময় লাগবে। রিজার্ভ আমরা কিছু রাখি, যেমন কন্টিনজেন্সি রিজার্ভ হতে পারে যে আমি গুনে দেখলাম 17 দিন লাগবে, আমি কিছুটা সময় অ্যাডিশনাল রাখলাম কনসিডারিং রিস্ক। যেমন এমন হতে পারে যাচ্ছে ঠিক আছে বাই চান্স যদি এটা 17 দিনে না হয়, হয়তো 2-1 দিন আমার রিসোর্স যদি না পাই বা অন্য কোনো ধরনের যদি রিস্ক আসে, সেটার কথা চিন্তা করে আমি হয়তো 2-1 দিন অ্যাডিশনাল রেখে দিলাম, সেটাকে আমরা বলছি রিজার্ভ। সেটাও যে একদম গড়ে রেখে দিবেন, সবসময় যে পার্সেন্টেজে রাখবেন অথবা পার্টিকুলার একটা ডিউরেশনে ধরে রাখবেন, নট নেসেসারি। আপনার অ্যানালাইজ করে বুঝতে হবে যে আসলে কতটা রিস্ক আছে এই অ্যাক্টিভিটিতে, তার উপর বেস করে আপনি কিছুটা রিজার্ভ রেখে দিতে পারেন। নেক্সট আমাদের যেই অ্যাক্টিভিটি টুলস আছে সেটা হচ্ছে ভোটিং। আমরা সাধারণত কি করি, ভোটিং না, ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর আন্ডারে ভোটিং হতে পারে। এখন একজন বলেছে যে আমার 17 দিন লাগবে এই কাজটা করতে, এখন বাকিরা হয়তো দেখলো যে আচ্ছা এইভাবে যদি সব অ্যাক্টিভিটিতে বেশি বেশি দিন ধরে আমার তো প্রজেক্ট কমপ্লিট হচ্ছে না, তখন হয়তো কয়েকজন মিলে ভোট করার চেষ্টা করছে যে আদৌ কি আসলে এতদিন আমার দরকার আছে কিনা। সো আমরা ভোটিংও করতে পারি। দেন মিটিং এর মধ্যেই আমরা মিটিং এ আসলে ডিসকাস করি যে কোনটাতে আমাদের কত সময় লাগবে, এক একজন আলাদা আলাদা ভাবে ডিউরেশনটা দিয়েছে, এখন আপনি কি করছেন সবাই মিলে মিটিং করে সেটাকে ফাইনালাইজ করছেন। সো এই ছিল আমাদের টুলস এন্ড টেকনিক এই প্রসেসে, মানে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন প্রসেসে। আমরা নেক্সট প্রসেসে ডিসকাস করব আউটপুট। সাথেই থাকুন। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমরা আউটপুট ডিসকাস করছিলাম না, এখন করব আউটপুট আছে আমাদের ডিউরেশন এস্টিমেটস, বেসিস অফ এস্টিমেটস এবং কিছু প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। সো ফার্স্টেই বলি ডিউরেশন এস্টিমেটস কি, বোঝাই যাচ্ছে ইনফ্যাক্ট বলার কিছু নাই যে এই অ্যাক্টিভিটিটা করতে কত সময় লাগবে, সেটা আপনি ডিউরেশনের সাথে প্লাস মাইনাস আছে ঠিক আছে 20 দিন লাগবে, প্লাস মাইনাস 2 দিনও লাগতে পারে, সেইভাবে বলতে পারেন। সাধারণত ডিউরেশন আমরা দিনে বলি অথবা উইকে বলি। আপনার প্রজেক্ট যদি অনেক বড় হয় তাহলে আপনি অনেক বড় হলে মাসে হয়তো বলেন, আমি কখনো দেখিনি যে মাসে ডিউরেশন এস্টিমেট করছে। সাধারণত আমরা দিনে বা উইকে বলি, রাইট। সো এতদিন লাগবে ধরেন বলছেন, এবং প্লাস মাইনাস এতদিনও লাগতে পারে, সেটাও আপনি বলতে পারেন। যদি আপনি বলেন যে 5 দিনও লাগতে পারে, আবার 15 দিনও লাগতে পারে, তাহলে কিন্তু একটা রেঞ্জে পাচ্ছেন। এটার উপর বেস করে আপনি বলতে পারবেন আচ্ছা ঠিক আছে 10 দিনে আমার এই প্রজেক্ট কমপ্লিট, এই অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার হয়তো প্রবাবিলিটি আছে 15%, বা 12 দিনে কমপ্লিট হওয়ার প্রবাবিলিটি আছে 40%। এইভাবে আপনি কিন্তু একটা রেঞ্জ বলতে পারবেন। সিমুলেশনে আসলে এই জিনিসগুলো কাজে লাগে বেশি, যেটা আমরা পরে দেখবো ডেভেলপ শিডিউল। বেসিস অফ এস্টিমেটস, আপনি যখন এস্টিমেট করছেন তখন আপনি বলেও নিতে পারেন ওকে এই যে আমি 20 দিন ধরলাম কারণ আমি ধরে নিয়েছি যে 5 জন করে কাজ করবেন, রাইট। অ্যাজাম্পশন, বা আপনি এখানে রিসোর্সের কথা বলতে পারেন। আপনি ধরে নিয়েছেন যে আপনি হার্ডওয়্যার রেডি পাবেন, এই জন্য আপনি, বা এই কনফিগারেশনের পাবেন, বা আপনার রিসোর্স এই কনফিগারেশনের, এই জন্য আপনি 3 দিন ধরে নিয়েছেন। সো আপনি কোন বেসিসে আসলে এই যে 20 দিন সেটা বললেন, সেই বেসিস অফ এস্টিমেটও বলতে পারেন, সাথে আপনি কনফিডেন্স লেভেল বলতে পারেন যে আমি 80% শিওর যেটা 20 দিনে কমপ্লিট হবে, রাইট।
প্রজেক্ট ডকুমেন্টস কিছু আপডেট হতে পারে, যেমন অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট। এখানে আপনি ডিউরেশন এস্টিমেট করতে এসে মনে হলো আচ্ছা ঠিক আছে এখানে ডিউরেশন এস্টিমেট করলাম, এর সাথে তার একটা অ্যাক্টিভিটিরও লিঙ্ক থাকা উচিত। সো আপনি অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট আসলে কি যে কে প্রেডিসেসর, কে সাকসেসর, এগুলো সো আপনার অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটও চেঞ্জ হতে পারে। কিছু অ্যাজাম্পশন আগে ধরে নিয়েছিলেন, এখন ডিউরেশন এস্টিমেট করতে গিয়ে চেঞ্জ হতে পারে। লেসন লার্ন রেজিস্টারও চেঞ্জ হতে পারে। সো এই হচ্ছে কি আমাদের আউটপুট নাম্বার 1 ডিউরেশন এস্টিমেটস, 2 বেসিস অফ এস্টিমেটস এবং 3 প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। সাথেই থাকুন।